আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমরা যখন বলি একজন ছাত্র বা ছাত্রী শিখছে, তখন আমরা ঠিক কি বোঝাতে চাই? এটা কি শুধু ফাইনাল পরীক্ষার খাতায় লেখা কয়েকটা উত্তর আর তার ভিত্তিতে পাওয়া একটা নম্বরের খেলা? বলছে যে আজকের শিক্ষা ব্যবস্থায় এই ধারণাটা বেশ দ্রুত বদলে যাচ্ছে। আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের লক্ষ্য হল অ্যাসেসমেন্ট ফর লার্নিং, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বা সিসিই এর মতো আপাতদৃষ্টিতে বেশ জটিল এই ধারণাগুলোর গভীরে গিয়ে এর আসল মানেটা খুঁজে বের করা। একদম। আর এই ধারণাগুলো কিন্তু শুধু শিক্ষকদের জন্য নয়, শিক্ষা কিভাবে কাজ করে বা আরও ভালোভাবে বললে মানুষের বিকাশটা আসলে কিভাবে হয় তা বোঝার জন্য এই দৃষ্টিভঙ্গিগুলো খুব জরুরি। মূল কথা হলো, মূল্যায়নের উদ্দেশ্য শুধু পাস বা ফেলের একটা তকমা লাগিয়ে দেওয়া নয়, বরং শেখার প্রক্রিয়াটাকে আরও উন্নত করার একটা রাস্তা খুঁজে বের করা। আজকের আলোচনাটা ঠিক এই নতুন দর্শনের ওপরই ফোকাস করবে। দারুণ। তাহলে চলুন একদম গোড়া থেকেই শুরু করি। অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশন, আমরা তো কথায় কথায় দুটোকেই মূল্যায়ন বলে ফেলি। এদের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে, নাকি একই জিনিস? খুব ভালো একটা জায়গা ধরেছেন। আপাতদৃষ্টিতে এক মনে হলেও এদের দর্শনটা ফিলসফিটা একেবারে আলাদা। অ্যাসেসমেন্ট হলো একটা প্রক্রিয়া কেন্দ্রিক বা প্রসেস ওরিয়েন্টেড ধারণা। প্রক্রিয়া কেন্দ্রিক প্রসেসটা যখন চলছে তখনকার ব্যাপার। একদম। এর মূল লক্ষ্য হল শেখার প্রক্রিয়াটা যখন চলছে ঠিক সেই সময়ে ছাত্রছাত্রীদের শক্তি আর দুর্বলতাগুলো খুঁজে বের করা আর তারপর ফিডব্যাক দেওয়া। এটা অনেকটা পথ দেখানোর মতো। এটি মূলত গুণগত, কোয়ালিটেটিভ। অর্থাৎ এটা শেখার যাত্রাপথের একটা অংশ, সে স্টেশন নয়। ঠিক। অ্যাসেসমেন্ট হল একজন ডাক্তারের মতো, যে রোগ নির্ণয় করে চিকিৎসা দেয় যাতে শরীরটা আরও সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে ইভ্যালুয়েশন হল ফলাফল কেন্দ্রিক, আউটকাম ওরিয়েন্টেড। আচ্ছা। এর উদ্দেশ্য বিচার করা বা জাজমেন্টাল। একটা নির্দিষ্ট সময়, যেমন একটা সেমিস্টার বা পুরো বছর শেষ হওয়ার পর ছাত্রছাত্রী কতটা শিখল তার একটা চূড়ান্ত পরিমাপ করা হয়। এটা পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ, এখানে নম্বরের খেলা। সহজ কথায় বললে ইভ্যালুয়েশন অনেকটা ময়না তদন্তের মতো, যা কাজটা শেষ হয়ে যাওয়ার পর করা হয়। বাহ, ডাক্তার বনাম ময়না তদন্ত, এই তুলনাটা তো বিষয়টা একেবারে পরিষ্কার করে দিল। তাহলে অ্যাসেসমেন্ট হলো শেখাকে বাঁচিয়ে রাখার জন্য, আর ইভ্যালুয়েশন হলো শেখাটা কতটা সফল হয়েছে তার একটা পোস্টমর্টেম। এক কথায় তাই। আর এই অ্যাসেসমেন্টের দর্শন থেকে মূল্যায়নের ৩টি আধুনিক ধারণা বেরিয়ে এসেছে। হ্যাঁ, অ্যাসেসমেন্ট অফ, ফর এবং অ্যাজ লার্নিং। এদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? প্রথমে আসি অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা শিখনের মূল্যায়নে। এটা আমাদের সবার পরিচিত। ট্র্যাডিশনাল পরীক্ষা। হ্যাঁ, এটাই হলো সেই প্রথাগত পরীক্ষা পদ্ধতি। বার্ষিক পরীক্ষা, বোর্ড পরীক্ষা, সেমেস্টার ফাইনাল। এর একমাত্র উদ্দেশ্য হল একটা কোর্স বা শিক্ষাবর্ষের শেষে ছাত্রছাত্রী কতটুকু শিখেছে তার একটা সারসংক্ষেপ করা। একে সামেটিভ অ্যাসেসমেন্টও বলা হয়, কারণ এটা সবকিছুর শেষে একটা সামারি বা সারসংক্ষেপ দেয় আর কি। গ্রেড দেওয়া, সার্টিফিকেট দেওয়া, ফার্স্ট সেকেন্ড র্যাঙ্ক করা, এগুলো সবই এর অংশ, তাই তো? ঠিক। এবার আসি দ্বিতীয়টাতে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা শিখনের জন্য মূল্যায়ন। ফর লার্নিং। হ্যাঁ, নামটাতেই এর উদ্দেশ্য লুকিয়ে আছে। এটা শেখার শেষে নয়, বরং শেখাটাকে আরও ভালো করার জন্য করা হয়। এটা একটা চলমান প্রক্রিয়া, যা পড়ানোর সময়েই ঘটতে থাকে। একে ফর্মেটিভ অ্যাসেসমেন্টও বলা হয়, কারণ এটা শেখাকে ফর্ম করতে বা গঠন করতে সাহায্য করে। এটার একটা বাস্তব উদাহরণ দিলে কেমন হয়? ক্লাসরুমে এটা কিভাবে কাজ করে? ধরুন, আপনি গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন, আর আপনার ফোনের জিপিএস আপনাকে ক্রমাগত বলছে সামনে ডানে যান, বা আপনি ভুল পথে যাচ্ছেন, এবার ইউটার্ন নিন। আচ্ছা। জিপিএস কিন্তু আপনার যাত্রা শেষে রায় দিচ্ছে না যে আপনি কেমন ড্রাইভার। ও শুধু আপনার যাত্রাটা সফল করতে সাহায্য করছে, তাই না? হ্যাঁ, রিয়েল টাইম ফিডব্যাক দিচ্ছে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং ঠিক এই কাজটাই করে। ক্লাসের মাঝে একটা প্রশ্ন করা, একটা ছোট্ট কুইজ নেওয়া,
বা ধরুন হোমওয়ার্কের খাতায় শুধু নম্বর না দিয়ে পাশে দুটো গঠনমূলক লাইন লিখে দেওয়া এগুলোই হলো সেই জিপিএস সিগন্যাল। দারুণ উদাহরণ। তার মানে শিক্ষকও বুঝতে পারছেন তার পড়ানোটা ঠিক পথে এগোচ্ছে কিনা, এবং এবং ছাত্রছাত্রীরাও নিজেদের ভুলগুলো সঙ্গে সঙ্গে শুধরে নেওয়ার সুযোগ পাচ্ছে। আর ৩ নম্বরটা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বা শিখন হিসেবে মূল্যায়ন। এই জিনিসটা তো আরও অদ্ভুত শোনাচ্ছে। মূল্যায়ন নিজেই নাকি একটা শেখার উপকরণ। এটাই হলো সবচেয়ে বড় মানসিকতার পরিবর্তন। এই পদ্ধতিতে ছাত্রছাত্রীরা নিজেরাই তাদের শেখার চালকের আসনে বসে তারা নিজেদের অগ্রগতি নিজেরাই পর্যবেক্ষণ করে, প্রশ্ন করে এবং নিজেদের জন্য নতুন লক্ষ্য ঠিক করে। এর মাধ্যমে তাদের মধ্যে মেটাকগনিশন নিজের চিন্তা নিয়ে চিন্তা করা। হ্যাঁ, নিজের চিন্তাভাবনা এবং শেখার প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা তৈরি হয়। তার মানে ছাত্রছাত্রীরা নিজেরাই নিজেদের রিপোর্ট কার্ড বানাচ্ছে এক অর্থে। হ্যাঁ, এটা তো মানে আমাদের সময়ে স্কুল থেকে একেবারে আলাদা একটা ধারণা। আমরা তো শুধু শিক্ষকের দেয়া নম্বরের জন্য অপেক্ষা করতাম। ঠিক তাই। এখানে মূল্যায়নটা বাইরের কোনো চাপিয়ে দেওয়া বিষয় থাকছে না, বরং এটা শেখারই একটা অংশ হয়ে উঠছে। যেমন ছাত্রছাত্রীরা নিজেরাই একটা চেকলিস্ট দেখে নিজেদের কাজ মূল্যায়ন করছে, যাকে বলে সেলফ অ্যাসেসমেন্ট। বাহ, বন্ধুরা একে অপরের কাজ দেখছে। পিয়ার অ্যাসেসমেন্ট, হ্যাঁ। এখানে ক্ষমতাটা শিক্ষকের হাত থেকে কিছুটা হলেও শিক্ষার্থীর হাতে চলে আসছে। তারা শুধু জ্ঞানের গ্রাহক নয়, নিজেদের জ্ঞানের পর্যবেক্ষকও হয়ে উঠছে। তাহলে এই ৩ ধরনের মূল্যায়নকে অফ, ফর এবং এস বাস্তবে ক্লাসরুমে একসাথে প্রয়োগ করার কোনো উপায় আছে কি? কারণ এগুলো তো ৩টে ভিন্ন দর্শনের কথা বলছে। এখানেই কি সিসিই বা নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন ধারণাটা আসছে? একদম ঠিক জায়গায় এসেছেন। এই ৩টে ধারণাকে একসাথে ক্লাসরুমে প্রয়োগ করাটাই আসল চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জটারই একটা সমাধান হিসেবে সিসিই এর কথা ভাবা হয়েছিল। এর দুটো মূল অংশ আছে। প্রথমটা হলো নিরবচ্ছিন্ন বা কন্টিনিউস মানে যেটা চলতেই থাকে। হ্যাঁ, এর সোজা মানে হলো মূল্যায়ন শুধুমাত্র বছরের শেষে একবারের একটা ঘটনা নয়, বরং এটা সারা বছর ধরে একটু একটু করে চলতে থাকবে। এটা শেখার প্রক্রিয়ারই একটা অবিচ্ছেদ্য অংশ। রাম আর শ্যামের একটা গল্প ছিল। দুজনেই সারা বছর খুব ভালো পড়াশোনা করেছে, কিন্তু পরীক্ষার ঠিক আগে শ্যামের জ্বর হওয়ায় সে পরীক্ষা দিতে পারেনি এবং ফেল করেছে। এটা তো আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ক্লাসিক ট্র্যাজেডি। ঠিক, কিন্তু যদি সিসিই থাকতো তাহলে শ্যাম ফেল করত না, কারণ তার সারা বছরের পারফরমেন্স, ক্লাসের কাজ, ছোট ছোট পরীক্ষা এই সব কিছুই তার মূল্যায়নের অংশ হতো। ফাইনাল পরীক্ষাটা তার মূল্যায়নের একটা ছোট অংশ মাত্র। এটাই নিরবচ্ছিন্ন মূল্যায়নের শক্তি। এটা শিক্ষার্থীর একদিনের পারফরমেন্স নয়, পুরো বছরের যাত্রাকে সম্মান জানায়। বোঝা গেল। আর সিসিই এর দ্বিতীয় অংশটা হলো সার্বিক বা কম্প্রিহেনসিভ। এর মানে কি, এই যে শুধু পড়াশোনার বাইরেও অন্যান্য দিকগুলো দেখা হবে? হ্যাঁ, এর মানে হলো ছাত্রছাত্রীদের শুধু পুঁথিগত বিদ্যার স্কোলাস্টিক মূল্যায়ন নয়, বরং তাদের ব্যক্তিত্বের সমস্ত দিকের মূল্যায়ন করা। যেমন তাদের সামাজিক দক্ষতা, তারা দলে মিশে কাজ করতে পারে কিনা, খেলাধুলায় তাদের আগ্রহ, আঁকা, গান। হ্যাঁ, আঁকা বা গানে তাদের পারদর্শিতা, এমনকি তাদের মূল্যবোধ এবং জীবনশৈলী কোস্কোলাস্টিক দিকগুলো। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে। পুঁথিগত বিদ্যা তো খাতা কলমে মাপা যায়, কিন্তু একজন ছাত্র কতটা সামাজিক বা তার মূল্যবোধ কেমন সেটা মাপার উপায় কি? স্কেল দিয়ে তো আর সততা মাপা যায় না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানে আমাদের শনি পরীক্ষা পদ্ধতির বাইরে গিয়ে নতুন কিছু সরঞ্জাম বা টুলসের প্রয়োজন হয়। যেমন একটা খুব কার্যকর টুল হল অ্যানেকডোটাল রেকর্ড। অ্যানেকডোটাল রেকর্ড এটা কি জিনিস? এটা হলো ছোট ছোট ঘটনার বিবরণ। ধরুন, একজন শিক্ষক দেখলেন যে ক্লাসের সবচেয়ে লাজুক ছাত্রটি আজ নিজে থেকে উঠে এসে ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক করল, আচ্ছা। বা টিফিনের সময় নিজের খাবারটা বন্ধুর সাথে ভাগ করে খেল। শিক্ষক এই ছোট ঘটনাটা তারিখসহ একটা ডায়েরিতে লিখে রাখলেন। এরকম অনেকগুলো ঘটনা যখন একসাথে দেখা হয়, তখন ওই ছাত্রটির ব্যক্তিত্বের একটা গুণগত চিত্র ফুটে ওঠে, যা কোনো মার্কশিট দেখাতে পারে না। এর সাথে আছে অবজারভেশন বা পর্যবেক্ষণ। শিক্ষক ক্লাসে বা খেলার মাঠে শিক্ষার্থীদের আচরণ খুব মন দিয়ে পর্যবেক্ষণ করেন। তার মানে সার্বিক মূল্যায়ন করার জন্য শিক্ষকদের গোয়েন্দার মতো চোখ রাখতে হচ্ছে। আর কোনো টুল আছে? আর একটা চমৎকার টুল হল পোর্টফোলিও আর কি। এটা একটা ফাইলের মতো, যেখানে একজন ছাত্র বা ছাত্রীর সারা বছরের সেরা কাজগুলো যত্ন করে সংগ্রহ করে রাখা হয়।
যেমন তার লেখা সেরা রচনাটা, তার আঁকা সবচেয়ে সুন্দর ছবিটা, কোনো প্রজেক্টের রিপোর্ট বা কোনো প্রতিযোগিতায় জেতা সার্টিফিকেট। ও, এটা তো দারুণ। এটা কোনো পরীক্ষার মার্কশিট নয়, এটা হলো তার পুরো বছরের সাফল্যের একটা ঝলমলে অ্যালবাম। এটা তার অগ্রগতির একটা গল্প বলে। গীতা শুধু পড়াশোনা করে, সারাদিন বইয়ে মুখ গুজে থাকে। অন্যদিকে সীতা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য কাজেও খুব ভালো। তনি ব্যবস্থায় হয়তো গীতার নম্বর বেশি হবে। কিন্তু সিসিই পদ্ধতিতে পোর্টফোলিও আর অ্যানেকডটাল রেকর্ডের মাধ্যমে সীতার খেলাধুলার দক্ষতা এবং সামাজিক গুণেরও মূল্যায়ন হবে। ফলে বোঝা যাবে যে সীতার বিকাশটা অনেক বেশি সার্বিক। সিসিই এই বার্তাটাই দেয় যে একজন ভালো ছাত্র মানে শুধু পরীক্ষায় বেশি নম্বর পাওয়া নয়। তাহলে সিসিইকে বাস্তবে রূপ দেওয়ার জন্য স্কুলগুলোর ভূমিকা কি? এখানেই কি স্কুল ভিত্তিক মূল্যায়ন বা এসবি এর ধারণাটা আসে? ঠিক তাই। এসবিএ বা স্কুল বেসড অ্যাসেসমেন্ট হল সিসিএ এর প্রায়োগিক রূপ। এর মূল দর্শনটা খুব সহজ, যে শিক্ষকরা সারা বছর ছাত্রছাত্রীদের ক্লাসে দেখছেন, তাদের সাথে কথা বলছেন, তাদের শক্তি আর দুর্বলতাগুলো জানেন। তারাই তো তাদের সবচেয়ে ভালোভাবে মূল্যায়ন করতে পারবেন, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তাই মূল্যায়নের দায়িত্ব বাইরের কোনো বোর্ডের হাতে না রেখে স্কুলের শিক্ষকদের হাতেই দেওয়া উচিত। কিন্তু এখানে একটা ঝুঁকির কথাও তো মাথায় আসে। শিক্ষকদের হাতে যদি মূল্যায়নের সব দায়িত্ব থাকে, তাহলে কি পক্ষপাতিত্বের সুযোগ বেড়ে যায় না? বাইরের বোর্ড তো অন্তত একটা নিরপেক্ষ মানদণ্ড বজায় রাখে। এটা একটা অত্যন্ত বৈধ উদ্বেগ এবং এসবিএর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। হ্যাঁ, ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা পক্ষপাতিত্বের একটা সুযোগ তাত্ত্বিকভাবে থেকেই যায়। তবে এসবিএ সফল করতে হলে এর সাথে কিছু রক্ষা কবচও রাখতে হয়। যেমন শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া, মূল্যায়নের জন্য স্পষ্ট নির্দেশিকা বা রুব্রিক্স তৈরি করা এবং মাঝে মাঝে বাইরের পর্যবেক্ষক দিয়ে স্কুলের মূল্যায়ন প্রক্রিয়াটাকে অডিট করানো। আসল কথা হলো এসবিএ শিক্ষকদের পেশাদারিত্বের উপর একটা গভীর বিশ্বাস স্থাপন করে। এটা ধরে নেয় যে শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের ভালো চান এবং তারা নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রশিক্ষিত। তার মানে এটা একটা দায়িত্বের পাশাপাশি শিক্ষকদের জন্য একটা বড় সম্মানও। এর ফলে তো ছাত্রছাত্রীদের ওপর থেকেও পরীক্ষার ভয় বা চাপ কমার কথা। অবশ্যই, কারণ মূল্যায়নটা তখন বাইরের কোনো ভয়ের বিষয় থাকে না। পরিচিত শিক্ষক, পরিচিত পরিবেশেই মূল্যায়ন হয়। এর ফলে মুখস্থ বিদ্যার উপর চাপ কমে আর প্রকৃত দক্ষতা, যেমন সমস্যার সমাধান করা, সৃষ্টিশীল চিন্তা করা বা একসাথে কাজ করার ক্ষমতার উপর জোর বাড়ে। রমেশ আর সুরেশের গল্পটা মনে আছে? হ্যাঁ, রমেশ সারা বছর ধরে বিষয়টি বোঝার চেষ্টা করে ফাইনালে বি গ্রেড পেয়েছে, আর সুরেশ পরীক্ষার আগে কিছু প্রশ্ন মুখস্থ করে এ গ্রেড পেয়েছে। প্রথাগত ব্যবস্থায় সুরেশ ভালো ছাত্র, কিন্তু এসবিএ এবং সিসিএ এর কাঠামোতে সারা বছরের প্রচেষ্টা, ক্লাসে অংশগ্রহণ এবং বিষয়টাকে গভীরে গিয়ে বোঝার চেষ্টার জন্য রমেশকেই ভালো ছাত্র হিসেবে মূল্যায়ন করা হতো, কারণ এই ব্যবস্থাটা শেখার প্রক্রিয়াটাকে ফলাফলের চেয়ে বেশি গুরুত্ব দেয়। আজকের পুরো আলোচনাটা শোনার পর আমার মনে হচ্ছে আমরা আসলে মূল্যায়নের একটা সংজ্ঞা থেকে বেরিয়ে এসে এর দর্শনটাকে বোঝার চেষ্টা করছি। এটা শুধু পরীক্ষা নেওয়ার নতুন কৌশল নয়, এটা শিক্ষাকে দেখার একটা নতুন চশমা। একদম, সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়। অ্যাসেসমেন্ট অফ লার্নিং যেখানে শুধু ফলাফলের একটা ছবি তোলে, সেখানে অ্যাসেসমেন্ট ফর লার্নিং সেই ছবিটাকে আরও সুন্দর করার জন্য পথ দেখায়। আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং ছাত্রছাত্রীদের নিজেদের হাতে ক্যামেরাটা তুলে দেয়, যাতে তারা নিজেরাই নিজেদের ছবি তুলতে শেখে। আর সিসিই এবং এসবিএ হল সেই ফ্রেমওয়ার্ক যা এই দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে। লক্ষ্য হল মূল্যায়ন যেন একটা ভয়ের বিষয় না হয়ে শেখারই একটা আনন্দদায়ক এবং অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাহলে আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো এতক্ষণ স্কুলের ক্লাসরুমের কথা বললাম, কিন্তু এর বাইরে আমাদের নিজেদের পেশাগত জীবনে বা ব্যক্তিগত কোনো নতুন দক্ষতা অর্জনের ক্ষেত্রে আমরা কিভাবে এই অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর নীতিগুলো প্রয়োগ করতে পারি? কিভাবে আমরা নিজেদের কাজের জাজমেন্টাল মনোভাব থেকে বেরিয়ে এসে ক্রমাগত উন্নতির দিকে মনোনিবেশ করতে পারি, ঠিক যেমনটা একটা জিপিএস আমাদের পথ চলতে সাহায্য করে?